আবহাওয়া ও জলবায়ু। আবহাওয়া আর জলবায়ু কাকে বলে এটা বুঝতে হবে। আবহাওয়া কাকে বলে আর জলবায়ু কাকে বলে, সবার আগে আবহাওয়া। এবার আবহাওয়া আমরা কাকে বলি? আমরা কথায় কথায় বলি আজ আবহাওয়া খুব ভালো, আজকে এই আবহাওয়া খারাপ আছে, বা টিভিতে আবহাওয়া বা রেডিওতে আবহাওয়ার খবর হয়। সেটা কেমন, কি জিনিস? আবহাওয়া ভালো আছে মানে কি, খারাপ আছে মানে কি, এগুলো কি হয়? তো আবহাওয়া কি কি নিয়ে আবহাওয়া তৈরি হয় আমরা সেটা আগে জানবো। আবহাওয়া কাকে বলবো? তো আজকে এখন কেমন আবহাওয়া, এটা আমাকে বলতে হলে কি কি বলতে হবে? যে এখন আকাশে মেঘ আছে কি নেই, বা আজকের তাপমাত্রা কেমন, এখন বৃষ্টি হচ্ছে কি না হচ্ছে না, বা বাতাস কোন দিক থেকে কোন দিকে বইছে, বাতাস জোরে বইছে না আস্তে বইছে, বা কতটা জোরে বইছে। এই সব কিছু যখন আমি বুঝবো তো সেটাকে বলবো আবহাওয়া। এখনকার আবহাওয়া যদি আমি বলি ভালো আবহাওয়া, তার মানে কি রোদ ঝলমলে আবহাওয়া, বাতাস বেশি জোরে বইছে না, সুন্দর বাতাস বইছে, এই সবগুলোকে তো আমরা আবহাওয়া বলি। বা আবহাওয়া যদি বলি খারাপ হয়, তখন খুব ঝড় বৃষ্টি হচ্ছে, সেই মুহূর্তে যে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বা রোদ উঠছে না, এই ধরনের আবহাওয়াকে তো আমরা খারাপ আবহাওয়া বলি। তো আবহাওয়া বলতে বোঝায় সেই সময় বা একটা কম সময়ের মধ্যে কি কি আছে সেখানে, জল, বাতাস বা বায়ুমণ্ডল, জল, বাতাসের গতি, এই রোদ, ঝড়, এই সব কিছুগুলোকে আমরা একসঙ্গে বলি আবহাওয়া। এবার তাহলে বোঝা গেল আবহাওয়া, কোনো সময়ের আবহাওয়া বলতে হলে, আবার বলছি, কোনো সময়ের একটা আবহাওয়া বোঝাতে গেলে সেই সময়ের কি কি জিনিস দেখতে হবে। সেই সময়ের রোদ আছে কিনা, মেঘ আছে কিনা, বাতাস কোন দিক থেকে বইছে বা বাতাস কতটা জোরে বইছে, বৃষ্টি পড়ছে কিনা, বা বাতাসের টেম্পারেচার কত, এখন খুব গরম না খুব ঠান্ডা নাকি মাঝারি, এই সব কিছুকেই বোঝাতে হয়। এবার আসছি জলবায়ু। জলবায়ু কাকে বলে? জলবায়ুর ধারণাটা একটু গভীর। কিরকম না, আজ আবহাওয়া সকালবেলা ছিল পরিষ্কার, বিকেলবেলা ঝড় হয়েছে। এরকম পরের দিন হয়তো সকালবেলাও পরিষ্কার ছিল, বিকেলবেলাও ঝড় বৃষ্টি হয়নি, পরিষ্কার ছিল। এরকম দিনের পর দিন একটা প্যাটার্ন আছে, একটা মানে বোঝা যায় যে এই সময় কি হতে পারে। বছরের পর বছর যখন দেখা হয় যে এপ্রিল মে মাসে বিকেলবেলা ঝড় হয়, এরকম বছরের পর বছর হতে দেখা গেছে। বা ডিসেম্বর মাস, জানুয়ারি মাসে শীত শীত ঠান্ডা থাকে, শীতকাল থাকে। এই যে বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম বোঝা গেছে। তো এই রকম একদিনের আবহাওয়া এটা নয়, বছরের পর বছর বোঝা গেছে যেভাবে যে আমাদের আবহাওয়া কোন সময় কেমন থাকে। এই রকম যখন 1 বছর 2 বছরও নয়, একদম 30-35 বছরের যখন গড় ধরা হয়, একবারে 30-35 বছরের আবহাওয়া যখন একসঙ্গে বলা হয়, সেটাকে বলা হবে জলবায়ু। 30-35 বছর ধরে দেখা গেছে আমাদের এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে ঠান্ডা থাকে, মার্চ এপ্রিলের দিকে আস্তে আস্তে গরম বাড়তে থাকে, মে মাসে খুব গরম থাকে, তারপরে জুন জুলাই করে একটু বর্ষা আসে, তারপরে আবার ডিসেম্বরের দিক থেকে আবার ঠান্ডা পড়ে। এই যে আমরা এটা বুঝতে পেরেছি, সারা বছরের যে একটা বোঝা গেছে যে এই রকম যখন বোঝা যায়, এটাকে 30-35 বছর ধরে আমাদের দেখতে হয় যে কেমন জিনিস কেমন হয়, কোন সময় কেমন আবহাওয়া থাকে। এটা সকাল বিকালের ঘটনা নয়, একদম 30 বছরের ঘটনা। 30 বছর ধরে দেখা হয়েছে যে হ্যাঁ, এখানে এই সময় এই হয়। তো সেই পুরো জিনিসটাকে যখন বড় সময়ের মধ্যে দেখানো হবে, সেটাকে বলা হবে জলবায়ু। যেমন ভারতের আবহাওয়া, আমাদের এখানের জলবায়ুকে বলা হয় মৌসুমী জলবায়ু। একটা নাম দেওয়া হয়েছে মৌসুমী জলবায়ু। এই মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য কি? আমরা যেটা দেখি, শীতকালে শীত হয়, মানে শীতকালে শীত হয়, তখন বৃষ্টি হয় না। গরমকালে গরম বাড়ে, তখন আবার একটু একটু বৃষ্টি হয়। বর্ষাকালে আরো বৃষ্টি হয়, তখন গরমও থাকে, বৃষ্টি হয়। এইটা হচ্ছে মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য। এই রকম পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জলবায়ু আছে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবি, ভূমধ্যসাগরীয় অঞ্চল বলে একটা জায়গা আছে। তো ভূমধ্যসাগরীয় অঞ্চলে আছে, সেখানে আবার গরমকালে বৃষ্টি হয় না। শীতকালে আমাদের যেমন হাত পা ফাটে, গা ফাটে, সেই রকম গরমকালে ওদের শুষ্ক আবহাওয়া থাকে, আবার শীতকালে প্রচুর বৃষ্টি হয়।
এরকম দেখা গেছে 30-35 বছর ধরে ওই রকম আবহাওয়া দেখা গেছে, সেই জন্য ওটাকে বলা হচ্ছে এক ধরনের জলবায়ু। ভারতের জলবায়ুকে বলা হচ্ছে আর এক ধরনের জলবায়ু। এবার দেখ আবহাওয়া ও জলবায়ুর প্রধান উপাদান। আমি একটু আগেই যেমন বললাম আবহাওয়ার কি কি জিনিস নিয়ে আবহাওয়া, আমি যদি বলি আবহাওয়া এখন ভালো, তাহলে কি কি জিনিস আমাদের বলতে হয় সেগুলো দেখ, সেগুলোকে বলছে উপাদান। তো তার আগে সবার আগে বলছে বায়ুর বায়ুর সরি বায়ুর উষ্ণতা। আমাদের একটা আবহাওয়ার জলবায়ুর প্রধান উপাদান কি বলছে? বায়ুর উষ্ণতা। এবার আমাদের বায়ুর উষ্ণতা আসে কি করে? বাতাসে যে আমাদের গরমকালে গরম লাগে, শীতকালে ঠান্ডা লাগে, এর কারণ কি? বাতাসের তাপমাত্রা কমে বাড়ে। তো বাতাসের এই তাপমাত্রা কোথা থেকে আসে? একমাত্র সোর্স আমাদের সমস্ত তাপের, সেটা হচ্ছে সূর্য। তো সেই সূর্য থেকে যে তাপ আসে, সেই তাপের জন্যই আমাদের আবহাওয়া গরম হয় বা শীতল হয়। তো কিভাবে হয় দেখ, সূর্য থেকে সূর্যরশ্মির 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায়। আমরা গ্রীষ্মকালে রোদে বেরোলে কেমন পুড়ে হাত পা পুড়ে যায়, সেই রকমই সেটা কিন্তু 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে আসে। তাও আবার কি, যে পরিমাণ বাতাসে আমাদের পৃথিবীতে আলো আসে সেটাকে আমরা বলি ইনসোলেশন। ইনসোলেশন বা সোলার রেডিয়েশন, ওই 200 কোটি ভাগের 1 ভাগ যেটা ভারত এই পৃথিবীতে আসে সেটাকে আমরা বলছি সোলার রেডিয়েশন বা ইনসোলেশন। আবার ওই আগত যে সূর্য কিরণ বা ইনসোলেশন, তার আবার 100 ভাগ, তাকে আবার 100 ভাগ যদি আমরা ধরি, তার মাত্র কত ভাগ, কত আছে এটা দেখতে পেলাম না, তার খুব কম পরিমাণ আমাদের পৃথিবীকে উত্তপ্ত করে। খুব কম পরিমাণ, খুব কম পরিমাণ বলতে সেটা 49% অংশের মধ্যে, আচ্ছা 49 এখানে আছে, মানে 51%, 51% পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছায়। 51% আমাদের পৃথিবীতে পৌঁছায় এবং সেই 51 ভাগের মধ্যে বেশিরভাগটা আবার ফেরত চলে যায়। যেমন মেঘের উপর যদি আলো পড়ে, আমরা যে মেঘলা দিন হয়, মেঘলা দিনে কি হয়, মেঘের উপরেই বা আলো পড়ে বা তাপ পড়ে সেই মেঘ থেকে আবার ফিরে চলে যায় মহাকাশে। তো সেই দিন আমাদের পৃথিবীতে আলো আসে না তেমন। সেই রকমই বরফের উপর পড়ে এই সমুদ্রের উপরে আলো পড়লে সেখান থেকে আলো ঠিকরে চলে যায় আবার মহাকাশে। তো সেইগুলো গরম করে না। গরম করে কিভাবে না, সূর্যরশ্মি প্রথমে এসে মাটিতে পড়ে। সূর্যরশ্মি যখন বাতাসের মধ্য দিয়ে আসে তখন কিন্তু বাতাসকে গরম করে না। ভালো করে বুঝবি এটা, যে সূর্যরশ্মি সূর্য থেকে যখন বাতাসের মধ্য দিয়ে আসছে তখন কিন্তু বাতাসকে গরম করে না। কিভাবে গরম করে? সূর্যরশ্মি এসে প্রথমে মাটিতে পড়ে, মাটি থেকে যখন ফেরত যায় তখন বাতাসকে গরম করে। সেই জন্যই মাটির যত নিচের দিকে থাকা হয় তত বেশি গরম হয় বাতাস, যত উপরের দিকে ওঠা হয় তত বাতাস কম গরম হয়। তার কারণ হচ্ছে সূর্যের রশ্মি প্রথমে মাটিতে এসে পড়ে, মাটি থেকে যখন বিকিরণ হয় ফেরত যায় তখন সেটা বাতাসকে গরম করে। এবার এখানে দুটো ধারণা আছে, এক হচ্ছে বিকিরণ আর একটা পরিবহন। বাতাস কিভাবে তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, একটা পদ্ধতি হচ্ছে বিকিরণ। বিকিরণ কি জিনিস? কোনো কিছু ধর, বিকিরণ মানে হচ্ছে কোনো মাধ্যম ছাড়াই, ধর টর্চ জ্বাললি, টর্চ থেকে আলো চলে যায়, সেই রকমই তাপও ওইভাবেই যেতে পারে। ধর সূর্য থেকে যে তাপ আসছে এটা বিকিরণ পদ্ধতিতে আসছে, তার মধ্যে কোনো মাধ্যম নেই মানে তাপটাকে কেউ বয়ে আনছে না, সূর্যের আলোর সঙ্গেই তাপ চলে আসছে। আবার পরিবহন, এটা বললে বিকিরণটা বুঝতে পারবি। পরিবহন মানে হচ্ছে কোনো কিছুকে বয়ে নিয়ে যাওয়া। পরিবহন মানে কোনো কিছুকে বয়ে নিয়ে যাওয়া। ধর জলের একটা দিক গরম করা হচ্ছে, সেই জল বাতাস গরম হয়ে অন্যদিকে যাচ্ছে, আবার ঠান্ডা জলটা ওই গরম জায়গাটায় আসছে, এইভাবে হতে থাকে। যেমন আমি একটা ছবি এঁকে দেখাচ্ছি। ধর বাতাসের ক্ষেত্রেই বলি, বাতাস যখন এখানটা ধর বাতাস গরম হলো, সেই বাতাস কি হবে,
সেই বাতাস তার পাশের বাতাসকে পাশের বাতাসের পাশের অংশকে সেই তাপটা দিয়ে দেবে, তাই তো? পাশের তার অংশকে বাতাসে সেই গরমটা দিয়ে দেবে, এইভাবে পাশের বাতাস এইভাবে গরম হতে থাকবে, সেইটাকে বলছে পরিবহন। আরো একটা ধারণা আছে পরিচলন। এক হচ্ছে বিকিরণ, যেটা হচ্ছে আমরা আগুন, দূর থেকে আগুন পোয়াই, এখানে একটা ইয়ে আছে দেখ, আগুন পোয়াই। পরিবহন মানে হচ্ছে ধর এখানে আগুন জ্বলছে, তার পাশের বাতাসটা একটু গরম হলো, তার পাশে আরেকটু গরম হলো, তার পাশে আরেকটু গরম হলো, এইভাবে বাতাসকে বা পাশাপাশি যে জিনিসগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে গরম করতে করতে সেটাকে হচ্ছে পরিবহন। আর পরিচলন মানে হচ্ছে এই বাতাসটাই উপরে উঠে যাচ্ছে, সেই বাতাসটা যখন উপরে উঠে যাচ্ছে তার জায়গায় হালকা মানে ঠান্ডা বাতাস নিচে আসছে, উপরের ঠান্ডা বাতাস নিচে আসছে, সে নিজেই আসছে, আবার নিচে গরম হচ্ছে, গরম হয়ে আবার উপরে উঠে যাচ্ছে। এই যখন নিজে নিজে যখন উঠছে আর নামছে এই জিনিসটা হয়, সেটাকে বলছে পরিচলন। তিনটে জিনিস, এক হচ্ছে বিকিরণ, কোনো উৎস থেকে তাপ যখন এমনি সেটা কোনো মাধ্যম ছাড়া চলে যায়, যেমন আমরা আগুনের কাছে হাত নিয়ে গেলে হাত পোয়াই, আগুন থেকে সরাসরি তাপ হাতে আসে। পরিবহন মানে হচ্ছে কোনো কিছু তাপ পাশাপাশি জিনিসের বয়ে মানে যায়। ধর এখন মানে একটা রডের মাথা যদি আগুনে ধরে রাখিস, অন্যদিকে কি হবে, তাপটা আস্তে আস্তে হাত পর্যন্ত চলে আসবে, রডটা গরম হতে 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 তো হাত পর্যন্ত চলে আসবে, এক সময় হাতের সামনেও আর সেটা ধরে রাখা যাবে না। এটা হচ্ছে পরিবহন, মানে একটা অংশ থেকে অন্যদিকে বয়ে আসছে। আবার আরেকটা হচ্ছে পরিচলন, যেটা হচ্ছে সে নিজে চলে যাচ্ছে, মানে নিচের বাতাস উপরে যাচ্ছে, গরম হয়ে ঠান্ডা হচ্ছে, আবার নিচে আসছে, এরকম বাত এইরকম যখন ঘটবে সেটাকে বলছে পরিচলন। পরপর পেজ কোনটা আছে বুঝতে পারছি না। এখানে আছে সেপ্টেম্বর মাস, একটা দিনের ঘটনা, পরপর দিনের ঘটনা আছে, সেখানে সর্বোচ্চ উষ্ণতা কত, সর্বোচ্চ উষ্ণতা নাকি সর্বোচ্চ উষ্ণতা, সর্বনিম্ন বৃষ্টিপাত কেমন হয়েছে, মেঘাচ্ছন্ন ছিল কিনা, বায়ু প্রবাহ কেমন ছিল, মোটের উপর কেমন ছিল আবহাওয়া, এইভাবে লিখতে বলেছে আমাদের। দেখ যখন আবহাওয়া দেখানো হয়, সর্বোচ্চ তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা, সেখানে বৃষ্টি হবে কিনা, এইগুলো সব দেখানো হয় আবহাওয়ার খবরে। যেটা বলছিলাম পরিচলন পদ্ধতি হচ্ছে এখানে আছে, জল জল গরম করা হচ্ছে, জল নিচে এসে গরম হচ্ছে, তারপর সেটা উপরে উঠে যাচ্ছে, সেই উপর থেকে আবার নিচে আসছে, এইভাবে চক্রাকারে ঘুরতে থাকছে পুরো ব্যাপারটা। যখন এইভাবে ঘুরতে থাকে তখন সেটাকে বলছে পরিচলন। এবার বলছে আরেকটা উপাদান হচ্ছে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য। দিনে সবাই জানিস বেশি গরম থাকে, রাতে তাপমাত্রা কমতে থাকে, কারণ দিনে যে আলোটা আসে, যে তাপটা আসে, সেটা রাতে ফেরত যেতে থাকে, ফলে রাতে আর তাপ থাকে না, তাই রাতের তাপমাত্রা কমতে থাকে। এটা একটা আবহাওয়ার বৈশিষ্ট্য, যেমনই হোক দিনের বেলার চেয়ে রাতের আবহাওয়া একটু হলেও ঠান্ডা হয়। এইবার এখানে দেখ, এইটা ডায়ারনাল রেঞ্জ অফ টেম্পারেচার, কি হলো, তো দৈনিক উষ্ণতার প্রসার বা পার্থক্য, ডিউরিনাল রেঞ্জ অফ টেম্পারেচার, এটার মানে হচ্ছে ধর আজ রাতে ধর সবচেয়ে টেম্পারেচার কম থাকে ভোর 4টে, আর সবচেয়ে বেশি থাকে সারাদিনের মধ্যে দুপুর 2টোয়। ধর আজ সবচেয়ে বেশি টেম্পারেচার ছিল 27 ডিগ্রি, আর সবচেয়ে কম টেম্পারেচার ছিল 25 ডিগ্রি। এটা হচ্ছে, এই যে তফাৎ হচ্ছে 2 ডিগ্রি, এর মানে হচ্ছে দৈনিক উষ্ণতার প্রসার বা পার্থক্য, এটা হচ্ছে 2 ডিগ্রি। ঠিক আছে, এটাকে বলছে ডিউরিনাল রেঞ্জ অফ টেম্পারেচার। এরপর দেখ মিন অ্যানুয়াল রেঞ্জ অফ টেম্পারেচার, মিন অ্যানুয়াল রেঞ্জ অফ টেম্পারেচার, এটার কি মানে? এটার মানে হচ্ছে আমরা সবাই জানি যে গ্রীষ্মকালে টেম্পারেচার বেশি থাকে, আবার শীতকালে টেম্পারেচার আমাদের কম থাকে। তো শীতকালে আমাদের কিরকম টেম্পারেচার থাকে, 12 ডিগ্রি, 12 থেকে 13 ডিগ্রি এখানে। আর গ্রীষ্মকালে আমাদের টেম্পারেচার কেমন থাকে, 40 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায়।
তো এই যে 12 থেকে 40 বা এদিকে 10 থেকে যে 40, এই যে ডিফারেন্স প্রায় 30 ডিগ্রির ডিফারেন্স, এটাকে বলছে বার্ষিক প্রসার, উষ্ণতার বার্ষিক প্রসার। এই যে শীতকালে হচ্ছে সবচেয়ে কম হচ্ছে 10 ডিগ্রি, আবার গ্রীষ্মকালে সবচেয়ে বেশি হচ্ছে 40 ডিগ্রি। এই 30 ডিগ্রি যে তফাৎ, এই তফাৎটাকে বলছে মিন অ্যানুয়াল রেঞ্জ অফ টেম্পারেচার। এখানে জানো কি বলে একটা আছে, দেখ, দু রকমের স্কেল আছে। আমরা যে টেম্পারেচার মাপি তার জন্য দু রকমের স্কেল ব্যবহার করা হয়। একটা হচ্ছে ফারেনহাইট স্কেল, আর একটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড স্কেল। ফারেনহাইট স্কেলে আমরা যে শরীরে টেম্পারেচার মাপি বা জ্বর মাপা হয়, সেটা ফারেনহাইট স্কেলে মাপা হয়। আর অন্যদিকে অন্যান্য টেম্পারেচার মাপা হয় সাধারণত সেন্টিগ্রেড স্কেলে, মাপা হয়। তার মধ্যে 32 ডিগ্রি এফ ফারেনহাইট, মানে এফ মানে 32, এফ মানে ফারেনহাইট, 32 ডিগ্রি ফারেনহাইট অথবা 0 ডিগ্রি সি, একই টেম্পারেচার। ফারেনহাইট স্কেলে মাপলে যেটা 32 ডিগ্রি এফ হবে, সেন্টিগ্রেড স্কেলে মাপলে সেটাকে 0 ডিগ্রি সি হবে। এটা কেন হয় পরে বড় হয়ে শিখে যাবি। তো ওই সময় জল জমে বরফ হয়ে যায়। আবার 212 ডিগ্রি এফ বা ফারেনহাইটে জল ফুটতে শুরু করে, আর 100 ডিগ্রি সি বা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জল ফুটতে শুরু করে। 0 ডিগ্রিতে জল জমে যায় আর 100 ডিগ্রিতে জল ফুটতে শুরু করে। এতক্ষণ গেল বাতাসের টেম্পারেচার বা উষ্ণতা। এবার আসছে বায়ুর আর্দ্রতা। আর্দ্রতা কি জিনিস? আর্দ্রতা মানে বাতাসে কতটা পরিমাণ জলীয় বাষ্প আছে, সেটাকেই বলা হবে আর্দ্রতা। আর্দ্রতা মানে জলের বাতাসের মধ্যে কতটা পরিমাণ জলীয় বাষ্প আছে, এটা মাপার জন্য একটা স্কেল আছে যার নাম হচ্ছে হাইগ্রোমিটার। এখানে দেখতে পাবি হাইগ্রোমিটার। বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। এগুলো মনে রাখতে হবে, দাগ দিয়ে রাখবি। বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার, আর ইংলিশে বায়ুর আর্দ্রতাকে বলে হিউমিডিটি। পেজ নাম্বারগুলো বুঝতে পারছি না, ফলে কোন পেজের পর কোন পেজ আছে বোঝা যাচ্ছে না। এরপর বায়ুর চাপ ও বায়ু প্রবাহ। বায়ুর চাপ ও বায়ু প্রবাহ এটা ভালো করে বুঝতে হবে। দেখ, বাতাস এমনি বাতাস কেন বয়? আগে ছোটবেলায় মানুষের ধারণা থাকে যে বাতাস গাছগুলো নড়ছে বলে বাতাস বইছে, তেমন নয়। বাতাস বওয়ার কারণ হচ্ছে, একমাত্র কারণ হচ্ছে সূর্য। কি রকম না, বাতাস সবসময় একটা সাম্য রেখে চলতে চায়। যেমন তাপ প্রবাহ সাম্য, যেখানে গরম বাতাস থাকবে সেই গরম বাতাস কোথায় চলে যাবে? ঠান্ডা জায়গায়। আর ঠান্ডা বাতাস কোথায় চলে আসবে? গরম জায়গায়। কিভাবে হয় একটু আগেই বলেছিলাম, মন দিয়ে দেখবি কিভাবে কেন বাতাস বয়। ধর এটা সূর্য, এখানে পাহাড় পর্বত, এদিকে সমুদ্র, এদিকে জল। তো এখানে হচ্ছে গাছপালা। এখানে কি হয়, ধর এদিকে সমুদ্র। তো বাতাস, এই সূর্যের আলো যখন মাটিতে পড়ে তখন বাতাস, কি বললাম, বাতাস গরম হয়। বাতাস গরম হয়ে কি হয়, উপরের দিকে উঠে যায়। আবার সেই জায়গাটা তো এখানে তাহলে খালি হয়ে গেল, কোথা থেকে আসবে? ঠান্ডা বাতাস পাশ থেকে চারদিক থেকে ঠান্ডা বাতাস সেখানে ছুটে আসবে। তো এই বাতাস উঠে গেল, আবার ওই বাতাস ঘুরে এখানে চলে আসবে। এইভাবে যখন ঘুরতে থাকে তখন এই যখন যাতায়াত করে, এই সময়ই বাতাসের প্রভাব আমরা দেখতে পাই। যখন ঝড় হয়, হয়তো এখানে প্রচুর পরিমাণে একদম বাতাস খালি হয়ে গেছে। খালি হয়ে যাওয়া মানে কি? চাপ কমে যাওয়া। আমরা যে বলি নিম্নচাপ হয়েছে, নিম্নচাপ মানে হচ্ছে এই রকম জায়গায় প্রচুর যখন তাপমাত্রা হয়ে যায় তখন বেশিরভাগ বাতাস উপরে উঠে চলে যাচ্ছে, তখন এই জায়গাটা একটা খালি তৈরি হয়, খালি জায়গা। তখন কি হয়, পাশ থেকে বাতাস খুব জোরে ছুটে আসে। এই যখন জোরে ছুটে আসে সেটাকেই আমরা বলি ঝড় হচ্ছে, আয়লা হচ্ছে, যা হয় আর কি। তো বাতাস বয় তার কারণ হচ্ছে এই রকম তাপমাত্রার পার্থক্যের জন্য। এখানে এটা একটা প্রজেক্ট করতে বলেছে, পরিষ্কার আকাশ, এটা কি আংশিক মেঘলা আকাশ, সম্পূর্ণ মেঘলা আকাশ,
প্রায় মেঘলা আকাশ, এইভাবে একটা লিস্ট তৈরি করতে হবে। মেঘাচ্ছন্ন মানে 0% মেঘাচ্ছন্ন মানে কোনো মেঘ নেই, সেটাকে পরিষ্কার আকাশ বলি। 25% হলে আংশিক মেঘলা, 75% হলে প্রায় মেঘলা, সম্পূর্ণ এগুলো নিজেরা পড়ে নিবি। এই শব্দগুলো উল্টো দেয়া আছে, এগুলো পড়ে করবি। আমি যখন আবহাওয়ার কথা বলেছিলাম, 35 বছরের গড় আবহাওয়া, 35 বছর গড় আবহাওয়াকে জলবায়ু বলা হয়। তারপরে এটা যেন বায়ুমণ্ডলের যে অবস্থা দ্রুত বদলে যায় তাকে বলে আবহাওয়া। দ্রুত বদলে যায় মানে এই মেঘ আছে, আবার বৃষ্টি হচ্ছে, আবার একটু পরে রোদ বেরোচ্ছে, এটা যখন তখন চেঞ্জ হতে পারে, সেটাকে আমরা আবহাওয়া বলি। বৃষ্টি মাপার যন্ত্রের নাম হচ্ছে রেন গজ, এটাকে সাজালে হবে রেন গজ, রেন গজ সাজালে হবে এটা রেন গজ। আচ্ছা এটা কি হয়? সূর্যরশ্মির যে অংশ পৃথিবী বায়ুমণ্ডলের উত্তপ্ত করে সরাসরি মহাশূন্যে ফিরে যায় তাকে বলে অ্যালবেডো। এগুলো কোনো পেজে আছে, আমি খুঁজে পেলাম না। এটা যে রশ্মিটা সূর্য থেকে এলো কিন্তু পৃথিবীর বাতাসকে গরম না করে আবার ফেরত গেল, মেঘ থেকে ঠিকরে যাওয়া হোক, বা সমুদ্রের উপরটা তো চকচক করে, তো সমুদ্রের উপর থেকে হোক, বা বরফের উপরে যে রোদ পড়ে সেটা আবার ঠিকরে মহাকাশেই ফেরত চলে যায়, সেই ফেরত যাওয়াটাকে বলে অ্যালবেডো। আর এখানে আকাশে মেঘের পরিমাণের পরিমাপ হলো মেঘাচ্ছন্নতা। বলছে কোনো জায়গার আবহাওয়া সারা বছর ধরে ঠান্ডা থাকে কেন? সেখানে সারা দিনের মধ্যে বেশিরভাগ সময় হয়তো সূর্যের আলো সরাসরি পড়ে না, তাই একদিন একদিন করে কমতে কমতে আস্তে আস্তে বাতাসের টেম্পারেচার কমে যায়। এই পেজটা ভালো করে পড়বি। আবহাওয়া আর জলবায়ুর পার্থক্য, এখানে আমি বলেছি আবহাওয়া আর জলবায়ুর পার্থক্যগুলো দেখে নিবি, তাহলেই বুঝতে পারবি। আবহাওয়ার কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময় জলবায়ুর উপাদানের অবস্থা, মানে কোনো একটা জায়গায় সেই সময় তার আলো বাতাস ঝড় বৃষ্টি কেমন আছে সেটাকেই আবহাওয়া বলে, আর সেটাকে 30 থেকে 35 বছরের গড় বলে। এই পরপর 3-4টে পয়েন্ট আছে, এগুলো পড়ে নিবি। এখানে দেখ, বায়ুর তাপমাত্রা পৃথিবীর সব জায়গায় একরকম হয় না। বায়ুর তাপমাত্রা পৃথিবীর সব জায়গায় একরকম হয় না। যেমন আমাদের ইংল্যান্ড বা লন্ডনে যদি যায়, সেখানে সারা বছর শীতকাল, আমাদের এখানে প্রায় সারা বছরই গরমকাল, 2-3 মাস ঠান্ডা থাকে। এমন জায়গা আছে যেখানে শীতই পড়ে না, সারা বছরই গরমকাল। তো এইরকম কেন হয়? তার কারণ হচ্ছে এই জায়গাটা একটু ভালো করে দেখতে হবে। দেখ, ধর এখানে সূর্য, আর এটা আমাদের পৃথিবী, তো সূর্যরশ্মি যেখানে এখানে সরাসরি যেই জায়গাটায় পড়ছে সেই জায়গাটা তো বেশি গরম হবে, নাকি হেলিয়ে এরকম বাঁকা হয়ে যেখানে পড়ছে সেখানে বেশি গরম হবে? নিশ্চয়ই এই জায়গাটা বেশি গরম হবে। তাহলে সূর্যের কাছাকাছি বা সূর্যের সরাসরি সূর্যরশ্মি যে জায়গাটায় পড়ছে সেই জায়গাটা বেশি গরম হয়। যেমন আমাদের নিরক্ষরেখার উপর বা পৃথিবীর মাঝখানটায় যেখানে নিরক্ষরেখার উপরে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে বা সরাসরি পড়ে, সেই জায়গাটা টেম্পারেচার বেশি হয়। যেই জায়গাটায় কম হেলানো মতো হয়ে পড়ে, এরকম বাঁকা হয়ে পড়ে, সেই জায়গাটায় কম টেম্পারেচার হয়। এরকম সারা বছর পড়তে পড়তে কোথাও কম কম টেম্পারেচার, কোথাও বেশি টেম্পারেচার হয়ে যায়। এই ছবিটা দেখ, বেশি তির্যক মানে সূর্যের রশ্মি একদম বেঁকে পড়েছে, অনেকটা জায়গায় পড়েছে, এটা হচ্ছে তার মানে কি শীতল হবে। তির্যক রশ্মি এখানটাও খুব কম, একটু বেশি করে পড়েছে। আর লম্ব রশ্মি মানে হচ্ছে একদম সরাসরি পড়েছে, সরু একটা জায়গায় পড়েছে, তাহলে কি হবে? এখানে বেশি টেম্পারেচার হবে। একইভাবে এদিকে তির্যক, এদিকে অতি তির্যক। তো এই দিকটা উত্তর মেরু আর দক্ষিণ মেরু, যত এই নিরক্ষরেখা থেকে যত উত্তর মেরু বা দক্ষিণ মেরুর দিকে যাওয়া যাবে তত টেম্পারেচার কম হবে। এদিকে দেখ, আর একটা কারণ হচ্ছে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়। তার কারণ কি? যত উপরের দিকে যাওয়া হবে টেম্পারেচার তত নিচের দিকে নামবে। তার মানে হচ্ছে আমি যখন পাহাড়ের উপরের দিকে যখন যাবে, পাহাড়ের উপরে বরফ জমে, তার কারণ হচ্ছে
কারণ কি না, উপরে টেম্পারেচার কম। কেন হয় কম সেটা একটু আগে বলেছিলাম, যে সূর্যের যে রশ্মি সেটা প্রথমে এসে কি করে, মাটিকে গরম করে। মাটি থেকে তারপরে তাপ যখন ফেরত যায় তখন বাতাসকে গরম করে। তাতে কি হয়, সবার আগে নিচের বাতাস সবচেয়ে বেশি গরম হয়, তারপরে আস্তে আস্তে উপরের দিকে গরম হয়। তো সবচেয়ে বেশি টেম্পারেচার কোথায় হবে, নিচের দিকে হবে। উপরের দিকে টেম্পারেচার কম হবে, এখান পর্যন্ত বাতাসের তাপমাত্রা আসেই না, সেই জন্য উপরের দিকে তাপমাত্রা যত উপরে উঠা যাবে তত কম হবে। এমনকি বাড়ির নিচের তলার থেকে 5 তলা 10 তলা উপরের যদি বাড়ি হয়, একটু হলেও টেম্পারেচার কম হবে। আর এখানে একটা মাপ আছে যে প্রতি 1 কিলোমিটার উপরের দিকে উঠলে, 1 কিলোমিটার উপরের দিকে গেলে 6.5 ডিগ্রি কম হয় টেম্পারেচার। উপরের দিকে যদি 1 কিলোমিটার উঠা যায় তাহলে টেম্পারেচার 6.5 ডিগ্রি করে কমতে থাকে। এই পেজটা অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে, এই ছকটা পুরোপুরি মুখস্থ করতে হবে। বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রে, আবহাওয়ার উপাদান কোনটা কোন, এটা মেলাতে হবে। বায়ুর চাপ মাপা হয় কি দিয়ে, ব্যারোমিটার দিয়ে। বায়ুর চাপ ব্যারোমিটার। বায়ুর উষ্ণতা থার্মোমিটার। বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্র কি, বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্র আমরা একটু আগে পড়েছি হাইগ্রোমিটার। বায়ুর গতিবেগ মাপার যন্ত্র অ্যানিমোমিটার। সরি, এটা একটু বেশি চলে গেল। বায়ুর গতিবেগ অ্যানিমোমিটার। আবার বলছি, বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার। বায়ুর উষ্ণতা মাপা হয় থার্মোমিটার। বায়ুর আর্দ্রতা মাপা হবে হাইগ্রোমিটার। বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার। এগুলো বইতে দাগ দিয়ে রাখবি এবং মুখস্থ করতে হবে। দার্জিলিং এ প্রায়, এখানে কতগুলো ফ্যাক্ট দেওয়া আছে। দার্জিলিং এ প্রায় সারা বছরই ঠান্ডা থাকে। আবহাওয়া সম্পর্কিত বিবৃতি পাশে কি চিহ্ন দিতে হবে, যাই হোক। এখানে দেখ আবহাওয়া কিভাবে আমরা তাহলে আজ যে টিভিতে, যে টিভি বা খবরে যে আবহাওয়ার খবর বলে, সেটা কিভাবে বলে, তারা কি দেখে বলতে পারে। তো কিছু কিছু লক্ষণ মানুষ দেখেও বুঝতে পারে। তারপরে তাছাড়াও আবহাওয়াকে আরো ভালো করে জানার জন্য, আরো ভালো করে বোঝার জন্য মহাকাশে অনেক কৃত্রিম উপগ্রহ পাঠানো হয়েছে। কৃত্রিম উপগ্রহগুলো কি করে না, পুরো এলাকার মধ্যে দেখতে থাকে, পুরো এত বড় জায়গায় দেখতে থাকে যে সমুদ্রের উপরে কোনো ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে কিনা, ঘূর্ণিঝড়টা কত কত দ্রুত গতিতে আমাদের দিকে এগিয়ে আসছে। তখন বোঝানো যাবে বা খবরে বলে যে 48 ঘন্টা পর বুলবুল আসবে, 48 ঘন্টা পর ফণি আসবে। কি করে বলে, তার কারণ এই মহাকাশের উপর থেকে সবসময় পৃথিবীর ছবি তুলতে থাকে এবং সেখান থেকে দেখা যায় যে এই ঝড়, এই ঘূর্ণিঝড় বা নিম্নচাপ আমাদের দিকে এগিয়ে আসছে, কতক্ষণ পর বৃষ্টি হতে পারে, মেঘ কোথায় আছে, সবকিছুই উপর থেকে তারা দেখে আবহাওয়া অফিসে পাঠায় এবং সেই আবহাওয়া অফিসের কম্পিউটারে সেইগুলোকে বিশ্লেষণ করে তারপরে মানুষকে জানানো হয়। কলকাতায় আমাদের আবহাওয়া অফিস আছে, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিস হচ্ছে কলকাতার আলিপুরদুয়ার। কলকাতার আলিপুরদুয়ার থেকে আবহাওয়া আমাদের জানানো হয়। এর পেজগুলো কার পর কি বুঝতে পারছি না, তাই এরকম হচ্ছে। যাই হোক, সূর্যের তাপমাত্রা যেভাবে বলছিলাম, পৃথিবীর বিভিন্ন অংশ কিরকম তাপমাত্রা পায়। তো পৃথিবীর যে একদম মেরু দুটো অঞ্চল, সেইগুলো হচ্ছে হিমমণ্ডল। হিমমণ্ডল মানে হচ্ছে এখানে প্রচন্ড ঠান্ডা থাকে, কারণ সূর্যের আলো এই জায়গায় এতটাই বাঁকা হয়ে পড়ে যে এখানে সেরকম তাপমাত্রা তৈরি হয় না। আবার এই দিকেও তাই এতটাই বেঁকে পড়ে যে এখানে তাপমাত্রা পায় না এরা। তারপরে আছে নাতিশীতোষ্ণ মণ্ডল। নাতিশীতোষ্ণ মানে হচ্ছে না শীত না উষ্ণ। নাতিশীতোষ্ণ কথাটার মানেই হচ্ছে মডারেট, বা বেশি গরমও নয় বেশি ঠান্ডাও নয়। আর উষ্ণ মণ্ডল হচ্ছে সূর্যের তাপমাত্রা একদম সরাসরি এই জায়গায় পড়তে থাকে, ফলে এই অংশটা পৃথিবীর ঠিক মাঝামাঝি অঞ্চল। দেখ, পৃথিবীর ঠিক মাঝামাঝি অঞ্চল, এই জায়গাটা হচ্ছে উষ্ণ মণ্ডল, কারণ পৃথিবীর সূর্যের তাপ একদম সরাসরি পড়ে। তারপরে আছে নাতিশীতোষ্ণ পৃথিবীর দুদিকে। তারপরে একদম মাথার দিকে আছে মেরু অঞ্চল, যেখানে একদম হিমমণ্ডল, যেখানে বরফ জমে থাকে সারা বছর।
এখানে উষ্ণমণ্ডল পড়বি, এটা উষ্ণমণ্ডল কাকে বলে, নাতিশীতোষ্ণ আর হিমমণ্ডল। আমি একটু আগেই বললাম নিরক্ষরেখার উভয় দিকে, নিরক্ষরেখা মানে মাঝ বরাবর যে এই লাইনটা, মাঝ বরাবর যে দাগটা, এটা হচ্ছে নিরক্ষরেখা। নিরক্ষরেখা